সিলোনিয়া নদীর বাঁধ ভেঙেছে 15 স্থানে, 30 গ্রাম প্লাবিত, পানিবন্দী 30,000 পরিবার। টানা বৃষ্টিতে চট্টগ্রাম, বরিশাল সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 10 জেলায় জলাবদ্ধতা, নিচু এলাকা প্লাবিত, বেড়েছে দুর্ভোগ। সাভারের বাইপাইলে মহাসড়কে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ, লাগছে যানজট, তাই ঘটছে দুর্ঘটনা। জুলাই ঘোষণাপত্রের আলোকে তৈরি হবে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা, চুয়াডাঙ্গার পথসভায় এনসিপি আহ্বায়ক নাহিদ। চট্টগ্রাম বন্দরে নিলাম ও ধ্বংসযোগ্য পণ্য সরাতে এনবিআরের বিশেষ কমিটি গঠন, বাস্তবসম্মত সিদ্ধান্ত চান ব্যবসায়ীরা। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি তসনিমে জান্নাত অর্থে। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। ফেনীতে প্রবল বর্ষণ ও উজানের পানিতে মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 15টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ফুলকাজী এবং পরশুরাম উপজেলার অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী 30,000 পরিবার। বৃষ্টি অব্যাহত থাকায় নিচু এলাকার জলাবদ্ধতা কমেনি, তবে বুধবার সকালে নদীর পানি প্রায় 67 সেন্টিমিটার কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলছে পানি উন্নয়ন বোর্ড। উজানের ঢলে সিলোনিয়া নদীর পানি বিপদসীমার 137 সেন্টিমিটার উপরে ওঠায় মঙ্গলবার রাতে ভেঙে যায় পরশুরামের জঙ্গলগোনা, অলকা ও শালধর এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ফুলগাজীর উত্তর শ্রীপুর এলাকাতেও দেখা দেয় ভাঙন। নদী দুইটির বাঁধ ভেঙে ফেনীর নিম্নাঞ্চলের অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী 30,000-এরও বেশি পরিবার। উজানের ঢলে ফেনী পরশুরাম সড়ক তলিয়ে গেছে, বন্ধ পরশুরাম থেকে মুন্সিরহাট যান চলাচল। মেন সড়কটি আছে সেটাতে আপনার যোগাযোগ একদমই বিচ্ছিন্ন, মানুষ কোনোভাবে এদিকে আসা যাওয়া করতে পারতেছে না। আপনার পানি আপনার প্রায় হাঁটুর উপরে। কাজগুলো যদি ঠিক মতো করতো এই পানি জীবনও আসতো না। আর এই যে পানি যাওয়ার যে নালটা, ওই নালটাই ক্লিয়ার নাই। এদিকে ফেনীর বন্যা উপদ্রুত এলাকায় মোট 131টি স্কুল ও স্থাপনায় বন্যার্তদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে, জানিয়েছেন জেলা প্রশাসক। এদিকে বুধবার সকালে মুহুরী ও সিলোনিয়া নদীর পানি কমে বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি প্রবেশ বন্ধ হলে বাঁধের ভাঙা স্থান দ্রুত মেরামতের কাজ শুরু হবে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি কমলে আমরা সম্পূর্ণ ক্ষয়ক্ষতি নিরূপণ করব এবং একই সঙ্গে মেরামত করব। এদিকে খাগড়াছড়িতে ভারী বর্ষণে মাইনী নদীর পানি বেড়ে মেরুংয়ের নিচু এলাকা প্লাবিত হয়েছে। সড়কে পানি ওঠায় অনেক এলাকার সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে ফেনী এবং খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই ফেনী থেকে জানাবেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, এখন পর্যন্ত টানা বৃষ্টিতে আসলে ফেনীর কি অবস্থা জানাবেন এবং কতগুলো বাঁধে ভাঙন দেখা দিয়েছে এখনো পর্যন্ত? ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর বেশ 25 থেকে 35 মিটার চওড়া একটি ভাঙন। পানি উন্নয়ন বোর্ড বলছে এই মুহূর্তে সিলোনিয়া এবং মুহুরী নদীর বাঁধ প্রায় 20টি বাঁধ ভাঙনের খবর আমাদেরকে জানিয়েছে এবং আবারও অধিদপ্তর বলছে যে এই মুহূর্তে বৃষ্টি প্রায় 306 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। আজ সারাদিনে যে বৃষ্টিপাত রেকর্ড করেছে সেটি হচ্ছে 306 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড। বলা হচ্ছে যে বৃষ্টিপাত এখন কিছুটা কম আছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আর নদীর পানির যে স্রোত সেটি এখন বেড়ে অনেক স্রোতের তীব্র গতি বেরিয়েছে, যার প্রেক্ষিতে নদীর দুই পারের ভাঙনের সংখ্যা দিন দিন শুধু বাড়ছে। আর এটি হচ্ছে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের শ্রীপুরের যে জায়গাটি সেটি।
পানি উন্নয়ন বোর্ড বলছে এই জায়গাগুলোতে পানি যখন আসা বন্ধ হবে তখনই তারা মেরামতের কাজ করবেন। তার জন্য তাদের যে জিও ব্যাগ অন্যান্য যে সরঞ্জামাদি আছে সেগুলি তারা প্রস্তুত রেখেছেন। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা বন্যা কবলিত এলাকা আছে তাদেরকে যারা আশ্রয় গ্রহণ করেছে তাদের জন্য সুস্থ খাবার এবং অন্যান্য খাবারের যে ব্যবস্থা সেটি করেছে। তবে বন্যা দুর্গত এলাকার মানুষরা তারা অভিযোগ করছে তাদের যে খাদ্য সহায়তা করার যে প্রক্রিয়াটা সেটি তারা অনেকেই পান নাই। তারা বলছেন যে তাদের জন্য আসলে ত্রাণ নয়, তাদের একটা যদি ট্যাক্সের যদি বাধা হয় তাহলে ফুলগাজীর দুঃখ আর থাকে না। ফুলগাজীর দুঃখ বন্ধ করতে হলে, ফুলগাজীর দুঃখ নিরসন করতে হলে ট্যাক্সই বেড়িবাঁধ নির্মাণ অবশ্যই দরকার। সেজন্য পানি উন্নয়ন বোর্ড একটি মেগা প্রকল্প মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে আমাদেরকে তারা নিশ্চিত করেছে। এটি যত দ্রুত সম্ভব একনাকে পাস হবে অথবা এটি যত দ্রুত পাস করা যাবে তখনই তাদের যে বাস্তবায়নের কাজ যেটি সেটি তারা করতে পারবে। এছাড়া পানি উন্নয়ন শহরের যে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেই জলাবদ্ধতা এখনো কমেনি দুর্গতিতে। কারণ যে ড্যামেজ ব্যবস্থা সেখানে দাউদপুরের পাশে একটি মুক্তিযুদ্ধ কমপ্লেক্স আছে। যে মুক্তিযুদ্ধ কমপ্লেক্সটি থাকার কারণে খালটি ভরাট হয়ে গেছে, যার প্রেক্ষিতে শহরের যে পানি সেগুলি নিষ্কাশন হতে পারেনি, ফলে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে। আর অন্যান্য যে জায়গাগুলোতে পানির প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল সেগুলো পরিষ্কার করেছে বলে একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাইবো যে যারা আসলে পানিবন্দী হয়ে পড়েছেন তাদেরকে সরাতে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? যারা আটকা পড়েছে তাদেরকে দুটি উপজেলার যে নির্বাহী কর্মকর্তারা আছে তাদের মাধ্যমে তাদের তালিকা করা হচ্ছে, তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। খোঁজ খবর নেওয়া শেষে যারা একেবারে বন্দী হয়ে পড়ছে তাদেরকে রেস্কিউ করার জন্য তাদের যে স্বেচ্ছাসেবী টিম তারা সেটি কাজে লাগাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে অনেকে এখনো পানিবন্দী আছে, তবে তারা চান তারা দ্রুত যেন তাদেরকে একটি সুস্থ সমাধানের কথা স্থানীয়রা বলছে। তারা একটা বেড়িবাঁধের কথাই তারা বারবার বলছেন। এটি ছিল আমার কাছে ফেনীর ফুলগাজীর বন্যার সর্বশেষ পরিস্থিতি। জি ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। খাগড়াছড়ির খবর জানবো, সহকর্মী সমীর মল্লিক আছেন আমাদের সাথে সেখান থেকে। সমীর, খাগড়াছড়ির অবস্থা জানাবেন, পাহাড় ধসের আশঙ্কা আসলে কতখানি রয়েছে? খাগড়াছড়ির চিঙ্গি এবং মাইনী নদীর পানি বেড়ে গিয়ে এখানকার যে নিচু এলাকাগুলো সেগুলোর মধ্যে প্লাবিত হচ্ছে। মেরুং এর বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং সকাল থেকে আমরা দেখেছি সেখানে যে বৃষ্টিপাতের যে পরিমাণ সেটি বাড়ার সাথে সাথে কিন্তু পানি বাড়ছে এবং খাগড়াছড়ির লংগদুর সাথে যে সড়ক যোগাযোগটি রয়েছে সেখানকার মেরুং এর হেডকোয়ার্টার এলাকায় পানি বেড়ে গিয়ে সেখানকার সাথে লংগদুর সাথে সারা দেশের যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ হয়ে যাওয়ার একটা সংখ্যা তৈরি হয়েছে। আমরা দেখছি প্রতি ঘন্টায় কিন্তু সেখানে পানির যে উচ্চতা সড়কের উপর সেটি বাড়ছে এবং আজকে বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে আসলে আরো বেশি এলাকাগুলো আরো বেশি প্লাবিত হবে এবং স্থানীয় যে গ্রামগুলো রয়েছে বেশ কয়েকটি গ্রাম আরো প্লাবিত হওয়ার সংখ্যা রয়েছে। কিছুক্ষণ আগে আমি সেখানকার একজন জনপ্রতিনিধির সাথে কথা বলছি, তিনি আমাদেরকে জানিয়েছেন ছোট মরিয়ম বাজার যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু পরিবার যারা বন্যা দুর্গত তারা কিন্তু ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে এবং তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে দিচ্ছে এবং রাতে কিন্তু সেই পরিমাণটা আরো বেশি বাড়বে। কারণ আমরা দেখছি যে এই মুহূর্তে যদিও বৃষ্টিপাত নেই কিন্তু আকাশে এই মুহূর্তে মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের যে একটা সংখ্যা রয়েছে সেটি যদি বাড়ে তাহলে কিন্তু আসলে আরো বেশি এলাকাগুলো প্লাবিত হবে। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে এই পর্যন্ত আসলে সকাল থেকে অন্তত 105 মিলিমিটার মতো বৃষ্টিপাত সেটি রেকর্ড করা হয়েছে এবং এখানে যে এলাকাগুলো রয়েছে নিচু এলাকাগুলো সেটু প্লাবিত হওয়ার সংখ্যা বাড়ছে। একই সাথে খাগড়াছড়ির জেলা সদরে বেশ কিছু জায়গায় রয়েছে যেখানে আসলে পাহাড় ধসের একটা সংখ্যা রয়েছে। অন্তত খাগড়াছড়ি জেলা ও পৌর শহরের যে শালবন, কুমিল্লা, টিলা, সবুজবাগ সহ এই সমস্ত গ্রামগুলোতে অন্তত ৩,৫০০ পরিবার রয়েছে যেগুলো আসলে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। তারা সেই জায়গাগুলো থেকে আসলে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। তবে আমরা যে বাস্তবতা দেখেছি আসলে যারা ঝুঁকিপূর্ণ বসবাস তারা পাহাড়ের পাদদেশ থেকে আসলে সরিয়ে আসছেন, তাদেরকে বারবার অনুরোধ করার পরেও তারা কিন্তু সেই ঝুঁকি নিয়ে বসবাস করছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে তারা যাতে ঝুঁকিপূর্ণ জায়গা থেকে সরিয়ে আসে। জি ধন্যবাদ, আমাদের সাথে খাগড়াছড়ি এবং ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।
ভারী বর্ষণে চট্টগ্রাম, বরিশাল সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্তত 10 জেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন স্কুল, কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। চট্টগ্রামে গত 24 ঘন্টায় 153 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এতে নগরীর পাঁচলাইশ, চকবাজার, কাতালগঞ্জ, বাকুলিয়া এলাকার সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এদিকে বরিশাল নগরীর বটতলা, নবগ্রাম রোড, বগুড়া রোড, বাটিখানা সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। চাঁদপুরে টানা বৃষ্টির কারণে শাহরাস্তি, পর্দিগঞ্জ ও হাজীগঞ্জে ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় জলাবদ্ধতার কবলে পড়েছেন শহরবাসী। পটুয়াখালীর নতুন বাজার, পুরান বাজার, সবুজবাগ ও তিতাস মোড় সহ নিচু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর, নোয়াখালী, যশোর, সাতক্ষীরা, নড়াইলেও অতিবৃষ্টির কারণে বেড়েছে দুর্ভোগ। এ বিষয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল কাশেম। আবুল কাশেম, এই টানা বৃষ্টিতে সাতক্ষীরায় কিরকম পরিস্থিতি তৈরি হয়েছে এবং জলাবদ্ধতা তৈরিতে আসলে জনভোগান্তি কেমন দেখছেন? আপনি জানেন যে সাতক্ষীরা পৌরসভা 150 বছরেরও অধিক পুরনো একটি পৌরসভা, কিন্তু এই 150 বছরেরও বেশি যে প্রথম শ্রেণী পৌরসভা, এই পৌরসভাটা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে এবং টাউনশিপের পরিমাণ বেড়েছে। একেবারেই আগে যে অংশটুকু ছিল এখন দেখে তার থেকে 4 থেকে 5 গুণ টাউনশিপ বেড়েছে, মানে শহরায়ন বেড়েছে। কিন্তু বাস্তব বিষয় হলো যে পৌর কর্তৃপক্ষের এ নিয়ে কোনো মাথা ব্যথা আছে বলে আসলে মনে হয় না। এবং আপনি জানেন যে পৌর কর্তৃপক্ষ অতীতে আমরা দেখেছি বিগত সময়ে যিনি মেয়র নির্বাচিত ছিলেন তিনি তার সময়ে আমরা দেখেছি যে বিশেষ করে আওয়ামী লীগের যারা ছিলেন, যারা কাউন্সিলর ছিলেন, সেই সমস্ত কাউন্সিলররা তাকে চেয়ারে আসলে বসতেই দেননি, তিনি কোনো কাজই করতে পারেননি। পাশাপাশি আমরা যদি অন্যান্য ক্ষেত্রে দেখি যে সাতক্ষীরা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত সঙ্গীন, ড্রেনেজ যে ব্যবস্থা একেবারে পুরোপুরি ভেঙে পড়েছে এবং এ কারণে সাতক্ষীরার বিশেষ করে একেবারে 2/3 এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। আমি যদি আপনাকে এই যে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই পাশেই হচ্ছে সাতক্ষীরা সরকারি কলেজ এবং সে কলেজ মাঠ, এই রাস্তা হচ্ছে সাতক্ষীরা শহরের একটি অন্যতম জনবহুল রাস্তা, অথচ এই রাস্তাতে যাতায়াতের কোনো সুযোগ নেই, হাঁটু পানিতে ভরে গেছে এবং পুরো মাটি হচ্ছে একই অবস্থায়, সেখানে প্রচুর পরিমাণে জলাবদ্ধতার শিকার হয়ে পড়েছে। সাতক্ষীরা শহরের যদি আপনাকে একদম পুরা শহরের মধ্যেই আমি যদি বলি, তো পুরাতন সাতক্ষীরা, তার রাজারবাগ, কাঠিয়া, মধ্যকাঠিয়া সহ মধুমালাডাঙ্গি সহ বদ্দিপুর কলোনি সহ 2/3 এলাকা একেবারেই জলবদ্ধ এবং এই জলাবদ্ধ এলাকায় মানুষের অবর্ণনীয় দুর্ভোগ হচ্ছে। এ বিষয়ে আমরা বিভিন্ন এলাকার শ্রেণী পেশার লোকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন যে সাতক্ষীরা পৌরসভার মধ্যে আসলে বসবাস অযোগ্য হয়ে পড়েছে, তাদের রান্নাবান্নার সুযোগ নেই, একেবারে পুরো ইয়েতে বাড়িতেই পানি উঠে গেছে এবং তাদের দৈনন্দিন যে কার্যকলাপ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে এর সমাধানের বিষয়ে আমরা কথা বলেছিলাম পৌর কর্তৃপক্ষের সঙ্গে। হলে আপনি জানেন যে পৌর কর্তৃপক্ষ বলতে এখন যারা সরকারি কর্মকর্তারা রয়েছেন তারা আসলে এই বিষয়টা আসলে বুঝে উঠতে পারছেন না, অথবা কি করা যায় এ বিষয়েও আসলে কোনো দিক নির্দেশনা কাউকে দিতে পারছেন না। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম যে সাতক্ষীরা সদর উপজেলা যে যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে বিষয়ে কিছু কিছু কাজ চলছে। আপনি জানেন যে এই জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ হলো একেবারেই মানে ঘের দিয়ে সেখানে পানি আটকানো। তো উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছিলেন যে কিছু কালভার্ট সেখানে চালু করা হয়েছে, পানি যাতে বেরিয়ে যায়, প্রাণসায় চালু করা হয়েছে, এর সহ অন্যান্য যে সমস্ত বাধা, সে সমস্ত বাধা একেবারেই মানে কি বলে যে দূর করার বিষয়ে তারা উদ্যোগ নিচ্ছেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এই ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ। সাতক্ষীরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল কাশেম। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল পয়েন্টে ঢাকাগামী লেনে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিনই সড়কের ওই ভাঙা অংশে যানবাহন উল্টে ঘটছে দুর্ঘটনা। সেই সাথে নতুন ইপিজেড থেকে বাইপাইল 10 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলে এভাবেই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। একটু অসতর্কতায় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। ঢাকাগামী লেনের বাইপাইল অংশে অন্তত 400 মিটারে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। এতে উত্তরবঙ্গ থেকে রাজধানীতে প্রবেশের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। নরমালি বড় যে বাসগুলো সেগুলো দ্রুত যেতে পারে না, অনেক খানাখন্দে ভরা,
কিছু কিছু জায়গায় আপনার গাড়ির নিচে লেগে যায়। বড় বড় গর্ত, এই গর্ত মানে সরকার আজ পর্যন্ত কোনো দৃষ্টি কখনো হচ্ছে না, বা 3 বছর থেকে না। জীবনের ঝুঁকি নিয়ে এই অংশটি যাতায়াত করতে হচ্ছে যাত্রী চালকদের। এছাড়া স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করতে না পারায় 24 ঘন্টায় লেগে থাকছে যানজট। এক একটা গাড়ার ডিপ মনে করেন 6 ইঞ্চি 8 ইঞ্চি, গাড়ি প্রাইভেট গাড়ি উঠে না, বড় বড় ট্রাক গিলা ফাইসা যায়। ঠিক আছে, যতটুকু পারছি সেফটিতে নেওয়ার মতন চেষ্টা করছি, কিন্তু আপনার এখানে তো নরম মাটি, ঠিক আছে, গাতা মাতা আছে, গাতাতে এক চাকা পড়া মনে করেন গাড়ি আপসে করে নেমে গেছে। সড়ক বিভাগের দাবি, বাইপাল থেকে শ্রীপুর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলায় ওই অংশের দেখাশোনা করার কথা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের। তবে তা অস্বীকার করে প্রকল্প পরিচালক বলছেন, তাদের উপর দোষ চাপিয়ে দায় সারছে সড়ক বিভাগ। এটা তাদেরই কাজ, কিন্তু তারা এটা করতেছিল, এখন আমাদের উপর চাপাই দিচ্ছে। যাই হোক, এখন যেহেতু আমরা কাজ করতেছি এখানে, আমি আজকে একটু আগে মিটিং শেষ করলাম, এখানে কনসালটেন্ট কন্ট্রাক্টর সবাই ছিল এবং রোড সেনাইজের লোক ছিল। এখন সিদ্ধান্ত নিতে কাজ শুরু করবে। বৃষ্টির মধ্যে তো বিটুমিন আসওয়ার্ক করা যাবে না, বৃষ্টির পরে বিটুমিন আসওয়ার্ক করা হবে। একে অপরকে দোষারোপ বন্ধ এবং ভোগান্তি কমাতে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন সড়ক ব্যবহারকারীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে সাভার থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, এই নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল পয়েন্টের যে অবস্থা, সড়কের যে পরিস্থিতি, এটা আসলে কতদিন ধরে রয়েছে এবং সড়ক বিভাগ এই বিষয়ে কি বলেছে? দেখুন, নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল পয়েন্টের যে খানাখন্দটা সৃষ্টি হয়েছে, আপনি জানতে চাচ্ছিলেন যে এটি কতদিন ধরে এমন হয়েছে। সর্বশেষ গত কুরবানি ঈদের সময় যে টানা বর্ষণ হয়েছিল, সেই বর্ষণের সময় আমরা দেখতে পেয়েছিলাম নবীনগর চন্দ্রা মহাসড়কের এই বাইপাইল পয়েন্টে ছোট ছোট খানাখন্দ কিন্তু তৈরি হয়েছিল। তখনও কিন্তু আমরা গত মাসের 18 তারিখে কিন্তু এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম। তবে কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট যারা রয়েছে তখন কিন্তু সেই প্রতিবেদনের পরেও কিন্তু তারা সেই ছোট ছোট খানাখন্দগুলো কিন্তু সংস্কার না করাতে আজকে কিন্তু এই বাইপাইল পয়েন্টে সেই খানাখন্দগুলো এত বড় পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যার কারণে এই বাইপাইল পয়েন্ট অনেকটা সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এবং আপনি জানেন, রাজধানী ঢাকার গাবতলীতে প্রবেশের অন্যতম একটি প্রবেশপথ হচ্ছে এই নবীনগর চন্দ্রা মহাসড়ক। অর্থাৎ উত্তরবঙ্গ থেকে যারা গাজীপুরের চন্দ্রা হয়ে সাভারের নবীনগর দিয়ে গাবতলীতে প্রবেশ করবে, তাদেরকে কিন্তু অবশ্যই এই বাইপাইল এই পয়েন্ট পাড়ি দিয়ে ঢাকাতে প্রবেশ করতে হবে। অর্থাৎ গুরুত্বপূর্ণ এই মহাসড়কের বাইপাইল পয়েন্টে যে 400 মিটার অংশের যে পরিমাণ খানাখন্দের সৃষ্টি হয়েছে, যার কারণে এই বাইপাইল পয়েন্টের যে 2 থেকে 3 মিনিটে পাড়ি দেওয়া সম্ভব ছিল যখন এই রাস্তাটি ভালো ছিল, তখন কিন্তু অনেকটা স্বাভাবিকভাবে মানুষ যাতায়াত করতে পারত। কিন্তু এই ব্যবহার অনুপযোগী হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পেয়েছি যে বাইপাইল পয়েন্টের অর্থাৎ 4 থেকে 500 মিটার খানাখন্দের জন্য শুধু এই বাইপাইল অংশ পাড়ি দিতে যাত্রীদেরকে 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যাচ্ছে। এবং এই বৃষ্টির মধ্যে যে খানাখন্দগুলো কি পরিমাণ গর্ত হয়েছে সেটাও কিন্তু চালকরা বুঝতে পারছে না, যার কারণে চালকরা অনেকটাই ধীর গতিতে ঝুঁকি নিয়ে কিন্তু এই অংশ পাড়ি দিচ্ছে। এবং এই বিষয়টি নিয়ে আমি সড়ক বিভাগের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আমাকে জানিয়েছেন যে এই বাইপাইল পয়েন্টে যেখানে খানাখন্দের সৃষ্টি হয়েছে, এই অংশটিতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলছে এবং নির্মাণ কাজ চলবে, যার কারণে এই অংশটির দেখভালের দায়িত্বে রয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। তো এই বিষয়টি নিয়ে আমি গতকাল রাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যিনি প্রকল্প পরিচালক রয়েছেন শফিকুল ইসলাম, তার সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি তাদের ঠিকাদারদের সাথে কথা বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে তিনি এই বেহাল সড়কটি সংস্কারের উদ্যোগ নেবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এই সড়কের যে পরিমাণ বেহাল অবস্থা বা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে, সেক্ষেত্রে কোনো কালক্ষেপণ নয়, কোনো উদ্যোগ নেওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করছেন সড়ক ব্যবহারকারীরা। তারা বলছেন দ্রুততম সময়ের কোনো অজুহাত নয়, তারা চাচ্ছেন এখন থেকে আজ থেকে এই সড়কটি সংস্কারের উদ্যোগ যেন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেন নেয়। কিন্তু সকাল থেকে আমরা বিভিন্ন সংবাদে কিন্তু এটি কিন্তু দেখিয়েছি সড়কের বেহাল দশা। তবে এখন পর্যন্ত আমার চোখে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের কেউ যে এখানে এসে সড়ক পরিদর্শন করেছেন বা তারা যে সড়কটি সংস্কার করবেন এমন কিন্তু কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। তবে মানিকগঞ্জ সড়ক বিভাগের পক্ষ থেকে তাদের প্রায় 1 থেকে 150 মিটার অংশের যে খানাখন্দ রয়েছে, সেখানে কিন্তু তারা বেশ কিছু ইট এনে কিন্তু সেই অংশটিকে তারা সংস্কারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে যে মূল যে ভোগান্তির যে অংশটিতে রয়েছে
এলিভেটেড এক্সপ্রেসওয়ের যারা এই সংস্কার করবে বলে মানিকগঞ্জ সড়ক বিভাগের পক্ষ থেকে বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন, সেখানে সকাল থেকে এখন পর্যন্ত আমরা কাউকে দেখিনি যে এই সড়কটি সংস্কারের জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, যার কারণে এই সড়কটি এখন ব্যবহারের অনেকটাই অনুপযোগী হয়ে পড়েছে। 5 মিনিটের সড়ক পাড়ি দিতে যাত্রীদেরকে 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যাচ্ছে। যাত্রীদের ভোগান্তি সীমাহীন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যার কারণে তারা বলছেন আজকে থেকে এই সড়কটি যেন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেন সংস্কারের উদ্যোগ নেন। সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ। এবারে জুলাই অভ্যুত্থানের খবর। জুলাই আন্দোলনে সারা দেশের মতো উত্তাল হয় বন্দরনগরী চট্টগ্রাম। তবে 1 বছর পরেও আন্দোলনের কোনো স্মারক স্থাপিত হয়নি নগরীতে। জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের কোনো স্থাপনা না হওয়ায় ক্ষোভ এবং হতাশা জানিয়েছেন রাজপথের আন্দোলনকারীরা। দ্রুত জুলাই অভ্যুত্থান এবং হতাহতদের স্মরণে নগরীতে স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবি তাদের। জুলাই অভ্যুত্থানে ঢাকার মতোই আন্দোলনে উত্তাল হয় বন্দরনগরী চট্টগ্রাম। ছাত্র জনতার সে আন্দোলনের অন্যতম কেন্দ্রস্থল ছিল 16 শহর রেল স্টেশন। শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলা ও প্রতিরোধের শুরু হয়েছিল নগরীর এই এলাকায়। তবে আন্দোলনের 1 বছর পেরিয়ে গেলেও নগরীর কোথাও স্থাপন হয়নি স্মৃতিস্তম্ভ। ছাত্র জনতার লড়াই আর ত্যাগের সাক্ষী হওয়া আন্দোলনের কেন্দ্রস্থল 16 শহরেও নেই কোনো ফলক, স্মারক বা ন্যূনতম স্মৃতিচিহ্ন। 16 শহর জংশনের দেয়ালে কিছু গ্রাফিতি শুধু মনে করিয়ে দেয় আন্দোলনের সেই উত্তাল দিনগুলোর কথা। তবে সেগুলো ঢেকে যাচ্ছে পোস্টারে। রাষ্ট্রীয় উদ্যোগে কোনো স্মৃতিস্তম্ভ না হওয়ায় ক্ষোভ ও হতাশা জানালেন জুলাই আন্দোলনে রাজপথের সৈনিকেরা। যেখানে আমরা আন্দোলনগুলো সংগঠিত হয়েছিল সেই জায়গাতে গেলে আমরা হয়তো হচ্ছে যে ইতিহাসগুলো বা হচ্ছে স্মৃতিটা ধারণ করে বা মনে আসে এতটুক। এর বাইরে এখন পর্যন্ত কোনো কিছু তৈরি হয়নি, এটা অবশ্যই ব্যর্থতার। কোনো স্মৃতিস্তম্ভ না হওয়ায় জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে শহীদ ও আহতদের শ্রদ্ধা জানানোর স্থান নিয়েও এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে সংগঠকদের মধ্যে। এক জায়গায় যেন একটা স্মৃতিস্তম্ভ তৈরি করা হয় এবং পরবর্তীতে যেন তাকে স্থায়ী রূপ দেওয়া হয়, এটাই আমাদের সরকারের প্রতি জোর দাবি রইল। সারা দেশে তো বটেই, চট্টগ্রামেও যেন তাদের জন্য একটা স্মৃতিস্তম্ভ বা স্মৃতির চিহ্ন একটা নির্মাণ করা হয়, যেটাকে আমরা পরবর্তীতে আরও বড় কিছু করতে পারবো। কোটা সংস্কারের দাবি থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ নেয়া জুলাই আন্দোলনে চট্টগ্রামে শহীদ হন 8 জন আর আহত হন 550-এরও বেশি। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে জুলাই ঘোষণাপত্রের আলোকে। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে তরুণ নেতৃত্বের পাশে থাকার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে জুলাই পদযাত্রার পথসভাতে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, 1971 সালের স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী বাংলাদেশ আজও বিনির্মাণ হয়নি। 54 বছরেও সেই স্বপ্ন বাস্তবায়িত না হয় বাংলাদেশের ভবিষ্যৎ জুলাইয়ের ঘোষণাপত্রের আলোকে তৈরি হবে। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে ছাত্রদের ওপরে গুলি চালানো হয়েছিল, সেই খুনিকে আশ্রয় দিয়েছে ভারত। ভারত কখনোই আমাদের মিত্র হতে পারে না। এছাড়া ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ খুনি বাহিনীতে পরিণত হয়েছে। তারা সীমান্তে একের পর এক মানুষ হত্যা করে যাচ্ছে। বিবিসি একটা রিপোর্ট করেছে যেখানে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা নিজেই গুলি চালানোর সকল অর্ডার দিয়েছিলেন। এই মারণাস্ত্র ব্যবহারের জন্য শেখ হাসিনা অর্ডার দিয়েছিলেন। এই সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ দায়ী। চট্টগ্রাম বন্দরে পড়ে আছে প্রায় 2 লাখ টন নিলাম ও ধ্বংসযোগ্য পণ্য। বন্দরের জট ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এসব মালামাল সরাতে বিশেষ নিলাম কমিটি গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বন্দরের সাথে সমন্বয় করে 10,000 কন্টেইনারে রাখা এসব পণ্য দ্রুত নিলাম বা ধ্বংসের মাধ্যমে ইয়ার্ড খালির ব্যবস্থা করবে কমিটি। বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়ে কমিটিকে আগানোর তাগিদ আমদানি রপ্তানিকারকদের।
চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পণ্যের নিলাম ও নষ্ট হওয়া পণ্য ধ্বংসের বিষয়ে কাস্টম হাউসের সাথে প্রতিনিয়তই চিঠি চালাচালি হয় কর্তৃপক্ষের। খোলা পণ্য ও কন্টেইনারের তালিকা নিয়মিতভাবে পাঠানো হয় কাস্টমসে। চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য বলছে ৯,৬৪৪টি কন্টেইনারে প্রায় ২ লাখ টন নিলাম ও ধ্বংসযোগ্য পণ্য জমে আছে ইয়ার্ডে। আইনি জটিলতা, নিয়মের বেড়াজাল, সমন্বয়হীনতা ও দুর্নীতির কারণে এসব পণ্য ধ্বংস ও নিলামে গতি নেই। বন্দর ও কাস্টম হাউসের মধ্যেও আছে নানা টানাপোড়েন। আমরা আমাদের নিয়ম অনুযায়ী 30 দিন অতিক্রান্ত হলেই আমরা কাস্টমসকে অকশনের জন্য এটা বাই পেপার হ্যান্ডওভার করে দিয়ে থাকি এবং হ্যান্ডওভার করার পরে কাস্টমস কর্তৃক সেটা যথানিয়মে অকশন করা হয়। তো সেই হিসেবে চট্টগ্রাম বন্দর থেকে আমরা যা যা আমাদের নির্দেশনা অনুযায়ী সাপোর্ট দিতে হয় সেটা আমরা করে যাব। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানায় যে এই কন্টেনারটা এই অবস্থায় আছে বা নির্দিষ্ট সময় পার হয়ে গিয়েছে। তারপরে আমরা আমদানিকারককে চিঠি দিই পণ্য তার অনুকূলে খালাস করার জন্য। যদি আমদানিকারক খালাস না করে তখন আমরা সেটা নিলাম বা ধ্বংস যেই কার্যক্রম সেই কার্যক্রমে যাই। এমন পরিস্থিতিতে পণ্য নিলাম ও ধ্বংসের মাধ্যমে ইয়ার্ডের চাপ কমাতে কাস্টমসের অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে 7 সদস্যের কমিটি গঠন করেছে এনবিআর। এদিকে আমদানি রপ্তানি সংশ্লিষ্টরা বলছে গতানুগতিক পদ্ধতিতে কমিটি কাজ করলে সুফল মিলবে না। সুপার প্রফিট করতেও পারবো না, আবার কাস্টমস যদি ধরে রাখে যে তার বুক ভ্যালুতেই এটা নিতে হবে, সেটাও কিন্তু সঠিক না। এটা একটা মার্জিন রাখতে হবে। এসব নিলামযোগ্য ও নষ্ট হওয়া পণ্য বন্দর ইয়ার্ডের প্রায় 18% জায়গা দখল করে আছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে শ্রমিক সজল হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। দুপুরে জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এই আদেশ দেন। এর আগে আইভীকে কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের 20 জুলাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ডাচ বাংলা ব্যাংকের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সজল। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে 16 মে 62 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 150 জনকে আসামি করে হত্যা মামলা করেন। নেত্রকোনায় মাত্র 200 মিটার রাস্তার অভাবে চালু করা যাচ্ছে না খালিয়াজুড়ি ফায়ার স্টেশন। 3 বছর আগে স্টেশনটি নির্মিত হলেও অগ্নি নৌ দুর্ঘটনা সহ প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। দ্রুত ফায়ার স্টেশনটি চালুর দাবি জানিয়েছেন হাওরবাসী। 2020 সালের আগস্টে মদন উপজেলার গোবিন্দ্রশ্রী এলাকায় নৌকাডুবিতে মারা যান 18 জন। এ ঘটনার 1 মাস পর কমলাকান্দা হাওরে 12 নিহত এবং 10 জন নিখোঁজ হন। নানাভাবে স্থানীয়রা উদ্ধার করেন তাদের। এসব ঘটনার পর 2023 সালে 3.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় একটি ফায়ার স্টেশন। অব্যবহৃত থাকায় অসামাজিক কার্যকলাপের জায়গা হয়েছে স্টেশনটি। দুর্যোগে সেবা দিতে দ্রুত তা চালুর দাবি স্থানীয়দের। অল্প একটু রাস্তার জন্য এখন বন্ধ উদ্বোধন করতে পারি না, যার কারণে আমাদের প্রায় সময় আগুন লাগলে লক্ষ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হইতে হয় আমাদের। লোক জনবল সবকিছু থাকার পরও এটি এখনো চালু হয় নাই। নেশাখোরদের আড্ডাখানা হয়ে যাচ্ছে। প্রায়ই আমরা যাই ওইদিকে ঘুরতে ফিরতে গেলে আমরা দেখি যে নেশাখোররা না বৈশা আড্ডা দিতেছে। হাওড় উপযোগী সব সরঞ্জামাদি সহ ফায়ার স্টেশনটি থাকলেও মাত্র 200 মিটার রাস্তার অভাবে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা। জনবল এবং গাড়ি পাম্প সব চলে এসেছে। এখানে স্টেশন থেকে মেন রুট পর্যন্ত যে লিঙ্ক রুটটা, মানে এই রুটটা না থাকার জন্য আমরা স্টেশনটা চালু করতে পারতেছি না। দ্রুত রাস্তাটি পাকাকরণের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ফায়ার সার্ভিসে অফিসটায় যেতে গিয়ে রাস্তার একটা সমস্যা আছে, তো এই রাস্তাটাও কিন্তু আমরা নির্মাণ করে দিয়েছি, কাঁচা রাস্তা হয়ে গেছে। পরবর্তীতে আবার একটি প্রকল্প ধরে এটি পাকা রাস্তা নির্মাণ করে দেবে। জেলায় গত 5 বছরে 12টি নৌ দুর্ঘটনা, 8টি সড়ক দুর্ঘটনা এবং 311টি অগ্নিকাণ্ড সহ মোট 360টি দুর্ঘটনায় মারা গেছেন 54 জন। 408 বর্গ কিলোমিটার আয়তনের এই জেলায় বসবাস 7 লাখেরও বেশি মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়িতে আবাস গড়েছে শত শত লালবুক টিয়া বা মন্দা টিয়া। 10 বছরের বেশি সময় ধরে টিকে আছে এই আবাসস্থল। পাখিদের নিরাপদ পরিবেশ নিশ্চিতের পাশাপাশি খাবারের যোগানের জন্য ফলদ গাছের চারা রোপণ করেছে বন বিভাগ। খাগড়াছড়ি সদরের বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের গাছে আবাস গড়েছে শত শত লালবুক টিয়া বা মদনা টিয়া। শিকারীর উৎপাত না থাকায় এখানে বিচরণ বেড়েছে পাখিদের।
লালবুক টিয়া বা মদনা টিয়ার পালকের রং কিছুটা হলুদ, সৌন্দর্য বাড়িয়েছে বুকে লাল রং। এদের কলকাকুলিতেই মুখরিত পুরো এলাকা। প্রায় আনুমানিক 10 বছর যাবৎ এখানে লালবুক টিয়া পাখি প্রচুর পরিমাণে বসবাস করতেছে। বিকালে আসে আমরা সকালে চলে যাই। এখানে পাখি অনেকে শিকার করতে আসলে আমরা তাকে প্রতিহত করি। পরিবেশবাদীরা বলছেন এসব পাখি প্রকৃতি ও পরিবেশ রক্ষায় অসামান্য অবদান রাখে। এরা যেন খাবার পায় সেজন্য উপযোগী গাছ লাগাতে হবে। শিকারী প্রাণী যেমন ঈগল, চিল এগুলো কম, যার কারণে তারা নিরাপদ স্থানে এসে আশ্রয় গ্রহণ করে এবং লোকালয়ের মধ্যে খাবারের সংকট থাকার কারণে তারা পাহাড়ের অনেক দূরে গিয়ে খাবারের সন্ধান করে। মদনা বা লালবুক টিয়ার আবাস রক্ষায় সার্বক্ষণিক পাহারার পাশাপাশি নতুন করে পাখিদের খাদ্য উপযোগী গাছ লাগিয়ে বন সৃষ্টির উদ্যোগ নিয়েছে বন বিভাগ। সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে কেউ যাতে এসব পাখি শিকার করতে না পারে। পাখির খাদ্য উপযোগী কিছু চারা আমরা লাগিয়েছি, এগুলো যখন বড় হবে সেখানে তাদের সাফিসিয়েন্ট যদি খাদ্য তারা পায়, এটা তাদের জন্য আরও বেশি সহায়ক হবে। লালবুক টিয়া 2012 সালের বন্যপ্রাণী আইনে সংরক্ষিত প্রজাতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বগুড়ার দুপচাঁচিয়ায় শ্বশুর ও পুত্রবধূকে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার লক্ষ্মীমণ্ডল গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা বলেন আফতাব আলী ও তার পুত্রবধূ রিবা আক্তার। স্থানীয়রা জানায় রাতে খাবার খেয়ে আফতাব ও রিবা নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে রিবার মেয়ের কান্নাকাটিতে প্রতিবেশীরা গিয়ে দুজনের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। দুর্বৃত্তরা আফতাবকে দড়িয়ে ও রিবাকে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে হত্যা করে। পারিবারিক বিরোধ বা চুরির উদ্দেশ্যে ঘটনা বলে ধারণা পুলিশের। ঢাকার দোহারের জয়পাড়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান চালানো হয়। সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হয় বিভিন্ন স্থাপনা। এতে জনসাধারণের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। প্রথম দিনে 20টি স্থাপনা ভেঙে ফেলা হয়। পর্যায়ক্রমে বাকি স্থাপনা ভেঙে ফেলার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। রাজশাহীর গোদাগাড়ির ব্যবসায়ী মনিরুল ইসলাম হত্যায় জড়িত প্রধান আসামি সহ 7 জনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে দিনাজপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব জানায় রোববার বিকেলে গোদাগাড়ির আইহাই সাগরা মোড়ে ডেকোরেটর ব্যবসায়ী মনিরুল ইসলামের ওপর হাতুড়ি দিয়ে হামলা চালানো হয়। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রাতেই তিনি মারা যান। এ ঘটনায় মামলার পর অভিযান চালিয়ে তাদের দিনাজপুর থেকে গ্রেফতার করা হয়। মাদারীপুরের শিবচরে আব্দুল বারেক ফকির নামে এক মানসিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার লোপ্তিকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে বাড়ির পাশের আম বাগানে বারেক ফকিরের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত চলছে। গাজীপুরের কালিয়াকৈরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। এছাড়া মুন্সিগঞ্জে ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের পরিত্যক্ত কক্ষ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কুমিল্লার মুরাদনগরে মা সহ ছেলে মেয়েকে হত্যার ঘটনায় গ্রেফতার 8 আসামির 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে কুমিল্লার 11 নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল হক এই আদেশ দেন। পুলিশ জানায় আসামিদের আদালতে হাজির করে 7 দিন রিমান্ডের আবেদন করা হয়। বিচারক শুনানি শেষে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনের পর মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ছিল এখনকার সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।